বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে। এই বুদ্ধিজীবীরাই বর্তমানে টক শো থেকে শুরু করে আপনার মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্র পরিকল্পনা, রাষ্ট্র দর্শন, ভূ রাজনৈতিক সব বিষয় নিয়েই কথা বলে এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের যে ভুলগুলো করে এই ভুলগুলোও সারাদিন ধরে দেয় এবং এর সমালোচনা করতেও বুদ্ধিজীবীরা দ্বিধাবোধ করে না। কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য করুন যে বর্তমানে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে যারা ভারতের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আপনি দেখেন যে মাসুদ কামাল বলেন, ডক্টর জাহিদুল বলেন, পান্না বলেন, আপনি যারা যে সমস্ত বুদ্ধিজীবী আমরা যাদেরকে টক শো প্রত্যেকদিন দেখি বা যাদেরকে কথা শুনি, এই লোকগুলো দেখেন যে এরা বাংলাদেশের বুদ্ধিজীবী ভাবে বা তাদের কথা মতোই বাংলাদেশ চলে এই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, কিন্তু তারা কখনো ভারতের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। তাহলে কেন ভারতের বিরুদ্ধে এইসব বুদ্ধিজীবীরা কথা বলতে পারে না? তাহলে কি এই বুদ্ধিজীবীরা কিছু কিছু বুদ্ধিজীবীরা ভারতের স্পাই না ভারতের হয়ে কাজ করছে? আপনার গত 1 বছর বা 2 বছর, এই 1 বছরেই দেখেন যে এই ডাপে যখন শেখ হাসিনা পালা যায় বাংলাদেশের থেকে, পালা যাওয়ার পরে ভারতের মিডিয়া বাংলাদেশে নিয়ে একের পর এক গুজব সৃষ্টি করতেছে। আপনার দিল্লিতে বোমা হামলার ঘটনার জন্য বাংলাদেশকে দায়ী করতেছে এবং পাকিস্তানকে এর আগে আপনার পহেলগ্রামে হামলার কারণে পাকিস্তানকে দায়ী করার পর এবং পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন চালায়। সেই অপারেশনে ভারত লজ্জাজনকভাবে পরাজিত হয়। প্রায় 8 থেকে 10টা যুদ্ধ বিমান ভূপাতিত হয় এবং ভারতের 2 থেকে 300 সেনাবাহিনী এবং বিমান বাহিনীর এর সদস্য নিহত হয়, যাদের তথ্য প্রকাশ এখনো ভারত করে নাই। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করুন, গত 1-1.5 বছরে শেখ হাসিনা পালা যাওয়ার পরে বাংলাদেশকে নিয়ে ভারত যে মোটিভেশন তৈরি করতেছে এবং ভারত যে একের পর এক বাংলাদেশকে অস্থিরতা করার চেষ্টা করতেছে, বাংলাদেশের সেনাবাহিনীর থেকে শুরু করে, নৌবাহিনীর থেকে শুরু করে, রাজনৈতিক ব্যক্তির থেকে শুরু করে, এই যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে তাদের ভিতরে, কিন্তু বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের রাজনীতিবিদ বা বাংলাদেশের বুদ্ধিজীবীরা কেউ কখনো ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে সাহস পায় না। এখন জনগণের মধ্যে এখন প্রশ্ন জাগে যে আসলে এই বুদ্ধিজীবীরা কারা? এরা কি ভারতের দালাল বা ভারতের এজেন্ট হিসাবে কাজ করে না ভারতের? কেন ভারতের বিরুদ্ধে কথা বলতে পারে না? বাংলাদেশের মিডিয়াগুলো দেখেন, যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো দেখেন যে ভারত কি বলতেছে এটা নিয়েই তারা কথা বলতেছে, কিন্তু ভারতের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া তৈরি করতে পারতেছে না। ভারত বাংলাদেশ নিয়ে প্রত্যেকদিন আপনার মেন্টালি গেম তৈরি করতেছে, মেন্টালি প্রেশার তৈরি করতেছে আপনার মিডিয়ার মাধ্যমে বা আপনার সব দিক দিয়েই। কিন্তু বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের সংবাদ মাধ্যম ভারতের বিরুদ্ধে কিছু লিখতে পারতেছে না। দেখেন বাংলাদেশে যেগুলো আপনার আসল মিডিয়া, মেন মিডিয়া, যারা আপনার সরকারি লাইসেন্সধারী মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো দেখেন যে ভারতের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে সাহস পায় না। কিন্তু ভারত বাংলাদেশের ঢাকাতে কি হচ্ছে, চট্টগ্রাম কি হচ্ছে, লালমনিরহাট কি হচ্ছে বা নরসিংদী কি হচ্ছে, প্রত্যেকদিন তারা এইসব নিয়ে আপনার গবেষণা করতেছে এবং এই এলাকাগুলোতে অশান্তি সৃষ্টি করতেছে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশের তারা ভারতের রাজ্যগুলোতে কি হচ্ছে, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড বা এইগুলো নিয়ে তাদের মনে কোনো প্রশ্ন নাই বা তারা এই বিষয় নিয়ে কোনো কথা বলতে সাহস পায় না। বাংলাদেশে প্রত্যেকদিন তারা আপনার হুমকি দিচ্ছে বা বাংলাদেশকে আপনার নতুন নতুন ন্যারেটিভ তৈরি করতেছে বাংলাদেশের বিরোধ তৈরি করার জন্য। সেনাবাহিনীকে একবার হুমকি দিতেছে, একবার ইউনুসকে হুমকি দিতেছে বা, কিন্তু দেখেন তাদের মিডিয়া মাধ্যমে। কিন্তু বাংলাদেশের মিডিয়া কখনো ভারতকে এইরকম হুমকি দিতে পারে না বা ভারতকে আপনার এইরকম নিজস্ব ভারতের যে ন্যারেটিভ, ওই ন্যারেটিভগুলো ভাঙতে পারতেছে না। তাহলে দেখেন যে ভারতের যে তাদের যে মাইন্ডসেট, যে ভারতের যে তৈরি করেছিল যে আওয়ামী লীগ আমলে এজেন্ট, এই এজেন্টগুলো এখনো বসে আছে, যেটা
অন্তর্বর্তী সরকারের জন্য বিপদের কারণ হতে পারে। দেখবেন যেভাবে মিডিয়া কভার করতেছে ভারত, এবং ভারতের কথা মতন বাংলাদেশের মিডিয়া অ্যাপের পরিচালনা হচ্ছে, এবং কিছু কিছু মিডিয়া অ্যাপে কথা বলতেছে, এরাই কোন নতুন নতুন ন্যারেটিভ। এই যে আপনার আওয়ামী লীগের যখন একদিন অপরাধ দেওয়ার পরেই কল অনেক রাজনীতিবিদ, অনেক বুদ্ধিজীবী যারা বিএনপির নামে সুনাম কথা বলল বা বিএনপির ঘেঁষতে চাইছিল, আওয়ামী লীগের একদিন অবরোধ দেওয়ার পরে কল তারা আবার পোল্টি নিতেছে, নতুন নতুন পোল্টি নিতেছে, যে আওয়ামী লীগ হয়তো আবার ফিরে আসতে পারে। তাহলে দেখেন যে এই মিডিয়াগুলো যদি না ভাঙ্গা যায় বাংলাদেশে, তাহলে অন্তর্বর্তী সরকারকে মাননীয় উপদেষ্টা প্রফেসর ইউনূসকে নিজেদের জীবন দিয়ে এই ঋণ পরিশোধ করতে হবে। যে ভারতের বিরুদ্ধে যদি শক্ত প্রতিরোধ না করতে পারে মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশের মিডিয়া যদি প্রত্যেকদিন ভারতের বিরুদ্ধে তাদের নতুন নতুন ন্যারেটিভ না সৃষ্টি করতে পারে, এবং তাদেরকে ভারতকে তাদের মেন্টালি অশান্তি সৃষ্টি করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের মিডিয়াগুলো, ভারতের মিডিয়া এবং ভারতের সংবাদ মাধ্যম বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করবে না, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতন এইটা আপনার হত্যাও করতে পারে। সেজন্য অন্তর্বর্তী সরকারের বা সেনাবাহিনীর প্রধানকে যদি পয়সা থাকতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের মিডিয়াকে ভারতের মিডিয়ার বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে, যেন তাদের বাংলাদেশের কথা মতন ভারত চলে, ভারতের কথা মতন বাংলাদেশ চলবে না। দেখেন এইটা যদি আপনার বাংলাদেশের মিডিয়া যদি ব্যর্থ হয়, এই মিডিয়াকে যদি শাস্তির আওতা না আনা যায়, তাহলে কল আপনার প্রফেসর ইউনূসকে নিজেদের জীবন উৎসর্গ করতে হতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।